আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশ নির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই হত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। বিচারে সন্দেহের কোনো সুযোগ থাকবে না, আশ্বাস চিফ প্রসিকিউটরের। বিমান বিধ্বস্তের ১২ দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণসভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণ ও নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আর নবীন প্রবীণের সমন্বয়ে মায়ের চোখের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তরুণরা যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না ভোগে, সেজন্য বিএনপি বিশাল পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। শাহবাগ ছাপিয়ে মৎস্য ভবন, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের জনস্রোত। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের সাহস ও সততা নিয়ে এগিয়ে যেতে হবে। পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্রদলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণদের দিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি করা হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ফ্যাসিবাদ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা কাজে লাগানোর জন্য সবার সমর্থন সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত ১.৫ দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের
হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল জাতীয়তাবাদী ছাত্রদল। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধরা জীবন দিয়েছেন তা বাস্তবায়নে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সমাবেশে উপস্থিত নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, শাহবাগ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। গোটা দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায়। তারেক রহমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। সমাবেশে সাবেক ছাত্রদল নেতারা জানান, দেশের মানুষের চাওয়া একটাই, সুষ্ঠু নির্বাচন। আরাই বাবুলের ক্যামেরায় আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার শাহবাগে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বেলা ২টার আগেই ছাত্রদল নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে আসেন, তখন পুরো শাহবাগ এলাকা লোকে লোকারণ্য। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে, স্বপ্ন দেখাচ্ছে নতুন করে দেশকে তৈরি করার। তিনি বলেন, দেশের হাল ধরতে হবে ছাত্র তরুণদের। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। সমাবেশে সাবেক ছাত্রদল ও বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সবার। জুলাই বলে দিয়েছে, এই বাংলাদেশের ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না। নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি দেন ছাত্রদল সভাপতি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মততন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে নিয়ে নিরন্তর কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সমাবেশে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
নতুন বাংলাদেশ নির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এর ৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার আহ্বানে সবাই মিলে যেভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে পরাজিত করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনগণ, সেই স্বপ্ন পূরণে সেকেন্ড রিপাবলিক গঠনে ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপ দিতে হবে। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঠিক ১ বছর আগে ৩ আগস্টের এই দিনে লাখো জনতার উপস্থিতিতে স্বৈরাচার পতনের ১ দফা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঐতিহাসিক দিনেই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক ২৪-এর গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক কল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠনের বিষয়টি তুলে ধরেন ইশতেহারে। আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধানে সেকেন্ড রিপাবলিক, বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও গণঅভ্যুত্থানের জনগণের সামনে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন জেনে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্বিক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের পাশাপাশি শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমনের বিষয়টিও উঠে আসে এনসিপির ইশতেহারে। স্বাধীন গণমাধ্যম, স্থানীয় সরকার, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠন, সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষানীতি প্রণয়ন সহ ২৪টি ধারা তুলে ধরা হয় ইশতেহারে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশের এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা রাত বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্টে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে, এতে শহরগুলোর উপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের সক্রিয়তা পূর্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। এদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টির জন্ম বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষণা করেছিলাম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। তারা বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ। এ সময় জনগণকে প্রহরীর মতো সজাগ থাকারও আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। ফ্যাসিবাদ পতনের ১ দফা ঘোষণার বর্ষপূর্তি, আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই হাতে গড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় এই সমাবেশ। বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন এনসিপির নেতারা। বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ হয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নেতাকর্মীদের নানা জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছে এনসিপি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া
কুষ্টা থেকে পাথুরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি নাটকের জায়গা হবে না বলে হুঁশিয়ার করেন সার্জিস আলম। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। বিভাজনের ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। জুলাই সনদকে কোন কাগজে পাঠে আমরা পরিণত হতে দেব না। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি নেতাদের এই আহ্বান তরুণদের রাজনীতি এবং ভোটারদেরকে কতটা প্রভাবিত করবে, নির্বাচনকে সামনে রেখে এটি এখন সবথেকে বড় প্রশ্ন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৩৪ জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ৩৪ জুলাই। এদিনেই ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এ উপলক্ষে সারাদিন ব্যাপী থাকছে মানিক মিয়া এভিনিউতে আয়োজন। অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টলেস এর গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো রাজি হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকলে আগামীতে পরিবর্তিত বাংলাদেশ নির্মাণ সম্ভব। রবিবার বিকেলে তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানে নিহত সাংবাদিকদের স্বজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা এই সময় জানান, সাংবাদিকদের সুরক্ষা আইন করার চেষ্টা চলমান রাখার পাশাপাশি সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়কালে সাংবাদিকদের বেতন স্কেল নবম ওয়েজ বোর্ড অনুযায়ী বাস্তবায়নের আশাবাদও প্রকাশ করেন তিনি। তাদের মধ্যে ভালো ভূমিকা রাখছে প্রতিদিনই ইতিহাস ধরে রাখার জন্য। এবং আপনারা যারা যুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান, এটা মাত্র শুরু, একটা নতুন বাংলাদেশের শুরু। এই কিন্তু নতুন বাংলাদেশ এক বছরেই বা 2 বছর, কয়েক বছরে সম্ভব না, বরং এটা যদি অব্যাহত লড়াই থাকে তাহলে সম্ভব। এখন অনেকে বলতে পারবেন যে আপনারা অজুহাত দিচ্ছেন, আপনারা নিজেদের দায় জনগণের উপর বা অন্যদের উপর দিতে চাচ্ছেন। এটা বলা যায় এটা ইমোশন এবং এটা আপনাদের আকাঙ্ক্ষার দিক থেকে সত্য। পরিবর্তন সম্ভব, পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা। দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে 10 বছর, 20 বছর, 50 বছরে পরিবর্তিত হয় না। দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ ও যোগ্যদের বাছাই করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেন দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর ধারা ভবিষ্যতে অব্যাহত রাখবে। সকালে নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। প্রধান উপদেষ্টা
৭১ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণী পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নিরাপত্তা সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন গেল বছরের ৫ আগস্ট গুরুতর আহত খোকন চন্দ্র বর্মন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই বিচার কার্যক্রম। কাল সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। গেলমান শফির রিপোর্ট। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর আগে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচারের গুরুত্ব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। শেখ হাসিনার নির্দেশে চালানো হত্যাযজ্ঞের বিচার সঠিক তথ্য প্রমাণের আলোকে হবে বলে আশাবাদ চিফ প্রসিকিউটরের। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী আহত মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট বহু প্রাণ। পুড়ে গেছে বাবা মায়ের স্বপ্ন, স্বাদ আর আকাঙ্ক্ষা। সেই ভয়াবহ ঘটনার 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন অনেকটাই শোকযাত্রার মতো। ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া বিধ্বস্ত ভবনটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রছাত্রীদের মানসিক ট্রমা কাটিয়ে আগামী বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতায় করা হয়েছে দোয়া ও মোনাজাত। এস এম ফওয়াজের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে এখনও পোড়া গন্ধ। পুড়ে অঙ্গার হয়েছে অনেক শিক্ষার্থী, দগ্ধ আহত হয়ে এখনও চিকিৎসাধীন অনেকে। ঘটনার 12 দিন পার হলেও এখনও সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে যে ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেই ভবনটি এখন টিন দিয়ে ঘেরা। টিনে ঘেরা ভবনের সামনে নিষ্পলক তাকিয়ে শিক্ষার্থীরা। চোখের সামনে বন্ধু, সহপাঠী, ছোট ছোট শিশুদের দগ্ধ হওয়ার মর্মান্তিক দৃশ্য কি করে ভুলবে তারা? কেমন দিন খারাপ লাগতেছে, একটা বিমানের জন্য কত ভাই বোনের জীবন চলে গেল। আমার অনেক বন্ধু বান্ধবীরাও মারা গেছে, আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, আর 2 জন আইসিইউতে ভর্তি ছিল, ওরা এখন বাসায় ফিরছে। আমার আপুর ভবনে বিমান ক্র্যাশ করেছে, তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিমানের শব্দ পেলে আমাদের অনেক ভাই বোনদের কথা মনে পড়ে, যে একটা বিমানের জন্য কত ভাই বোনদের জীবন গেছে। ওদের ওই চেহারাগুলো আমার চোখের সামনে ভাসে, ওদের কথা এখনো মনে পড়ে। আজ যখন আসছিলাম আমি সকালবেলায় সেম স্কুল সেকশনের সামনে দিয়ে, ওই বাচ্চাগুলোকে তো আমি আর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা পুরো একটা ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। নেই চিরচেনা কোলাহল, হই হুল্লো, আতঙ্ক কাটেনি অভিভাবকদেরও।
আমাদের এখনো কষ্ট হচ্ছে, এখনো আমরা মানে ভিতর মধ্যেই আছি, খারাপ লাগতেছে। আমি আজকে আসছি ছেলের কলেজের বেতন দেওয়ার জন্য, এতদিন তো কলেজ বন্ধ ছিল, আজকে ফার্স্ট ক্লাস। অভিভাবক হিসেবে ভয় করে, যেহেতু আমার বাচ্চাও এখানেই থাকে আর সব সময় তো বিমান উপর দিয়ে ওঠানামা করেই, উঠে যায়, তো ভয় করে। মানে মারা গেছে, ওদের জন্য খুবই কষ্ট লাগে। মাহিন মিসের জন্য অনেক কষ্ট লাগে। সে আমার মেয়ের পরীক্ষা নিছে, আমার সাথে কথা বলছে। সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরা। প্রতিটা মুহূর্তে বাচ্চাদের কথা মনে হবে, বাট তারপরে এটাই তো জীবন, যে কোনোভাবে হোক শুরু তো করতেই হবে। অনেকগুলো শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না, আমরা কখনোই ভুলতে পারছি না। সেই বিমান পতনের শব্দ থেকে শুরু করে আমরা যখন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই সমস্ত গা থেকে চামড়া খুলে গিয়েছে, তার পোড়া গন্ধ, শব্দ, বীভৎস, এই সমস্ত চিত্র সমস্ত কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে। 12 দিন আগে মাইলস্টোনের এই ভবনের দেওয়ালগুলো সাক্ষী হয়ে আছে এক করুণ আখ্যায়নের। এখনো রয়ে গেছে ছোট ছোট হাতের শেষ ছোঁয়া। সেই দেয়ালে হাত রেখে প্রার্থনা, ভিজেছে শত শত চোখ, মোনাজাত করা হয়েছে নিহতদের স্মরণেই, আহতদের সুস্থতা কামনায়। ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাও এখন চ্যালেঞ্জ। ছাত্রছাত্রীদের মানসিক আতঙ্ক কাটানোর চেষ্টারও কমতি নেই কর্তৃপক্ষের। আমাদের যে সকল স্টুডেন্ট মানে ট্রমাটাইজ বা আতঙ্কিত, তাদেরকে আমরা কাউন্সেলিং করতেছি। শুধু তাদেরকেই নয়, গার্ডিয়ানকেও আমরা কাউন্সেলিং করতেছি। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে, তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। দুর্ঘটনার সময় আমাদেরকে সেভাবে সাহায্য করেছেন নিজের জীবনের বিনিময়ে। আপনারা দেখেছেন যে অনেক আর্মি পিপল, প্রায় 11 জন আহত হয়েছে, এখনও হসপিটালে ভর্তি আছে, এবং ফায়ার ব্রিগেডেরও কয়েকজন আহত হয়েছে। আকাশে যখন বিমান উড়ে যায়, সেই শব্দ এখনও আতঙ্কিত করে তোলে শিক্ষার্থী অভিভাবকদের। ইসলাম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ডামি নির্বাচন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তাদের দল। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জুলাই সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, 24 জুলাই আন্দোলনের পিআর সিস্টেম বা উচ্চ সভার কথা না থাকলেও এখন এটা নিয়ে কথা হচ্ছে। এটি জুলাই আকাঙ্ক্ষা হতে পারে না। বলেন, বিএনপির আগে ঐক্যমত্য কমিশনের সুস্পষ্ট প্রস্তাব আর কেউ দেয়নি। বিএনপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সহ 31 দফা প্রস্তাব দিয়েছে। নির্বাচন দিতে কেন দেরি হবে সেই প্রশ্নও তোলেন তিনি। কেউ জোট তৈরির চেষ্টা করছেন তাদের দল গোছাতে সময়ের জন্য। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা পূরণে কেন দেরি করবে সেই প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপির অঙ্গীকার সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জবাবদিহিতামূলক সরকার গঠন করা। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেবে বলেও আশা তার। মার্কিন পাল্টা শুল্ক কমার জেরে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান দেখল দেশের পুঁজিবাজার। শেয়ারের দাম বাড়ার তালিকায় নেতৃত্ব দিয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সাধারণ সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট। রবিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় ডিএসসিতে, এরপর দ্রুতই ওপরের দিকে উঠতে থাকে সূচক। দিনের প্রায় পুরোটার সময় সূচক থাকে ঊর্ধ্বমুখী প্রবণতায়। দিন শেষে হাত বদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 218টি, কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি। ডিএসসির সাধারণ সূচক 92 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5536 পয়েন্টে। লেনদেন হয়েছে 1137 কোটি টাকা, যা এক বছরের মধ্যেও সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক কমানোর প্রভাব ছাড়াও বাজারে ডলারের স্থিতিশীলতা শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করতে খুব আগ্রহী ছিল, তাদের একটা অংশ এই মুহূর্তে অল্টারনেটিভ অ্যাসেট হিসেবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছে। ছোট্ট হলেও বাংলাদেশে একটা অংশ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে ক্যাপিটাল মার্কেটে। তো ওই যখন আপনার লোকাল কারেন্সি আনস্টেবল থাকে, তখন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটাও কমে যায়। তো যেহেতু ডলারটা মোটামুটি স্টেবল আছে গত প্রায় 10 মাস ধরে, আমার ধারণা সেইখানেও হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 5 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সরাইল
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিকেলে ওই মহাসড়কের রামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 4 জন আরোহী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নিলে আরও একজন মারা গেছেন বলে জানান চিকিৎসক। নিহতরা হলেন সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের সুমন, সদর উপজেলার মৈন্দি গ্রামের লোকমান, একই এলাকার তুহিন, বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের আকরাম ও রংপুরের গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের মনিরুজ্জামান। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পাঠ্যপুস্তকে বিশ্লেষণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই আন্দোলন নিয়ে আন্তঃহল রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর SM.A. ফয়েজ বলেন, স্বৈরাচারের 15 বছর নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়েছে। পরে গদ্য রচনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গৌস। নোয়াখালী জেলার তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। জেলা শহরের গ্রিন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরির দাবি জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার ও এর প্রভাব নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে কর্মশালায় দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রমের গবেষণা প্রমাণ, বাস্তব অভিজ্ঞতা এবং নীতিগত নির্দেশনা নিয়ে একটি সমন্বিত আলোচনা প্ল্যাটফর্ম তৈরি করা। কর্মশালাটি আয়োজন ও বাস্তবায়নে মূল ভূমিকা পালন করে উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান মমতা ফাউন্ডেশন। এর দ্বিতীয় অংশে দেশের নীতি নির্ধারক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে পলিসি অ্যান্ড পার্টনারশিপ ফর এডটেক শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আহসান হাবিবের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু এস সঞ্চয়। পরে গোলটেবিল বৈঠক হয়। জলধির নিয়মিত আয়োজন জলধি সন্ধ্যার 27তম পর্ব অনুষ্ঠিত হলো আজ। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 505 নম্বর রুমের মিলনায়তনে এই আয়োজন হয়। প্রতিবারই তাদের এই আয়োজনে বিশেষ একজন ব্যক্তিকে উপস্থাপন করেন। আজকে ছিলেন কবি, কথা সাহিত্যিক ও শিক্ষক মনিজা রহমান। অনুষ্ঠানের অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, কথা সাহিত্যিক দিলারা মেজবা, সিরাজুল ইসলাম এবং প্রকাশক ও সম্পাদক নাহিদা আশরাফি। অনুষ্ঠানে এক পশলা বৃষ্টি কেনার আগে এর ওপর আলোচনা করেন এই সময়ের তরুণ প্রবীণ লেখক ও কবিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশ নির্মাণে 24 দফার ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই হত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। বিচারে সন্দেহের কোনো সুযোগ থাকবে না, আশ্বাস চিফ প্রসিকিউটরের। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।